ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি এখন আবেগ, স্মৃতি আর প্রত্যাশায় মোড়া। ৮ই মার্চ রবিবারের রাতটাও তেমনই এক মুহূর্ত হয়ে উঠতে চলেছে, যখন কোটি কোটি ভারতীয় সমর্থকের চোখ থাকবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামের আলো ঝলমলে সেই মাঠে হবে নতুন এক ইতিহাসের হাতছানি। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। একদিকে দেশের মাটিতে শিরোপা ধরে রেখে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন, অন্যদিকে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই। সব মিলিয়ে ক্রিকেট বিশ্বের নজর এখন এই মহারণে। এই বিশ্বকাপে ভারতীয় দলের পারফরমেন্স সত্যিই প্রশংসনীয়। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত শুরু থেকেই ভালো খেলছে। ব্যাটিংয়ে আগ্রাসন, বোলিং এবং ফিল্ডিংয়ে তীক্ষ্ণতা, সব মিলিয়ে এক ভারসাম্যপূর্ণ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে ভারত। সেমিফাইনালে শক্তিশালী টিম ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে পৌঁছেছে দাপটের সঙ্গে। বোলিং আক্রমণে যশপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং বারবার প্রতিপক্ষকে চাপে ফেলেছেন, আর ব্যাট হাতে সঞ্জু স্যামসন এবং অন্য ব্যাটাররা গুরুত্বপূর্ণ সময়ে দলকে এগিয়ে দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় শিবির। তবে ফাইনাল মানেই অন্যরকম চাপ, আর প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, তখন সতর্কতা আরও বাড়িয়ে দিতে হয়। কিউইরা বরাবরই বিপজ্জনক দল, বিশেষ করে ওপেনিং জুটি ফিন অ্যালেন এবং টিম সেইফার্ড এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছেন। সেইফার্ড ইতিমধ্যেই ৮ ম্যাচে ২৭৪ রান করে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। তার স্ট্রাইক রেট ১৬০-এর উপরে, যা টি-20 ফরম্যাটে ভীষণ কার্যকর। অন্যদিকে ফিন অ্যালেন একেবারে বিস্ফোরক ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ৩৩ বলে ১০০ রান ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। শুরুতেই যদি এই দুজন জমে যান, তাহলে ভারতের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে। নিউজিল্যান্ডের আরেকটি বড় শক্তি অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই দারুণ ফর্মে রয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। মাঝের ওভারগুলোতে তার স্পিন ভারতের রান তোলার গতি কমিয়ে দিতে পারে। ফলে ভারতীয় ব্যাটারদের তার বিরুদ্ধে বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে। ম্যাচের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আহমেদাবাদের মাঠের পরিস্থিতি। নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের অন্যতম বড় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে লক্ষাধিক দর্শক গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারেন। গুজরাতের গরম আবহাওয়ায় ম্যাচের সময় তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনাও রয়েছে, তাই টস এখানে বড় ভূমিকা নিতে পারে। পিচ যদি কালো মাটির হয়, তাহলে শুরুতে পেসাররা বাউন্স পেতে পারেন এবং মাঝের ওভারগুলোতে স্পিনাররা সুবিধা পেতে পারেন। বড় বাউন্ডারি হওয়ায় এখানে ১৭০ থেকে ১৮০ রান ভালো স্কোর হিসেবে ধরা হয়। যদিও ব্যাটিং সহায়ক পিচ হলে ২০০ রানও সম্ভব। তবে এই মাঠের সঙ্গে ভারতের একটি বেদনাদায়ক স্মৃতিও জড়িয়ে আছে। ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালে এখানেই অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের স্বপ্ন ভেঙে গিয়েছিল। সেই স্মৃতি এখনও অনেক সমর্থকদের মনে দাগ কেটে আছে। তাই রবিবারের ম্যাচ ভারতীয় দলের জন্য শুধু একটি ট্রফি জেতার সুযোগ নয়, বরং সেই পুরনো হতাশা ভুলে নতুন ইতিহাস খেলার সুযোগও। যশপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং যদি প্রথম কয়েক ওভারে অ্যালেন এবং সেইফার্ডকে আটকাতে পারেন, তাহলে ম্যাচ অনেকটাই ভারতের নিয়ন্ত্রণে চলে আসবে। একই সঙ্গে ফিল্ডিংয়ে কোনো ভুল করা চলবে না। বড় ম্যাচ ছোট একটি ভুলই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। রবিবারের ফাইনাল শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, একটি আবেগ, প্রত্যাশা এবং ইতিহাসের লড়াই। গ্যালারিতে বসে লক্ষাধিক সমর্থক আর টেলিভিশনের সামনে কোটি কোটি মানুষ অপেক্ষা করবেন একটি মুহূর্তের জন্য, যখন ভারতীয় দলের হাতে আবারও বিশ্বকাপ উঠবে কিনা। ভারত ইতিমধ্যেই টি-20 বিশ্বকাপ দুবার জিতেছে। প্রথমবার ২০০৭ সালে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এবং পরে আবারও একবার ট্রফি জিতেছে ভারত। এবার জিতলে ভারতের ঝুলিতে তৃতীয় টি-20 বিশ্বকাপ আসবে। অন্যদিকে নিউজিল্যান্ড এখনো পর্যন্ত একবারও টি-20 বিশ্বকাপ জেতেনি। তাই এবারের ফাইনাল জিততে পারলে নিউজিল্যান্ডের জন্য এটি হবে প্রথম টি-20 বিশ্বকাপ শিরোপা। যদি ভারত নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, তাহলে ইতিহাস লেখা সম্ভব। কিন্তু নিউজিল্যান্ডের মতো লড়াকু দলকে হারাতে হলে নিখুঁত ক্রিকেট খেলতেই হবে। রবিবারের রাত যত গড়াবে, উত্তেজনাও তত বাড়বে। শেষ পর্যন্ত কে জিতবে তা তো সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই ফাইনাল ক্রিকেট প্রেমীদের মনে অনেকদিন ধরে থেকে যাবে। আর হয়তো রবিবারের রাতেই আহমেদাবাদের আকাশে নতুন ইতিহাসের আলো জ্বলেও উঠতে পারে ভারতের জন্য। সবটাই সময় বলবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তেজনা চরমে। ইরান আর ইসরায়েল দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এই সংঘাতের মধ্যে একটি প্রশ্ন বারবার সামনে আসছে, কেন এত হামলা? এত চাপের পরও ইরান ভেঙে পড়ছে না? কেন আমেরিকা এবং ইসরায়েল দ্রুত বিজয় ঘোষণা করতে পারছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বারবার সামনে আসে একটি নাম, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি। অনেকে এই বাহিনীকে বলেন রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। কিন্তু কেন? একটি সামরিক বাহিনী কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল? কেন পশ্চিম এশিয়ার রাজনীতি, যুদ্ধ, এমনকি অর্থনীতিতেও তাদের এত প্রভাব? আইআরজিসির জন্ম, ইসলামিক রেভলিউশনারি গার্ডের জন্ম 1979 সালের ইসলামী বিপ্লবের পর। সেই সময় ইরানে রাজত্ব করতেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি, কিন্তু তার শাসনের বিরুদ্ধে জনবিক্ষোভ শুরু হয়। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সেই বিপ্লবের নেতৃত্ব দেন। বিপ্লবের মাধ্যমে শাহ ক্ষমতাচ্যুত হন। ইরান হয়ে ওঠে একটি ইসলামিক রিপাবলিক। কিন্তু তখন একটি বড় সমস্যা সামনে আসে। পুরনো সেনাবাহিনীর অনেক সদস্যই ছিল শাহের অনুগত, তাই নতুন সরকার পুরোপুরি ভরসা করতে পারছিল না তাদের উপর। এই কারণেই খোমেনি একটি নতুন বাহিনী গঠন করেন, যার কাজ শুধু সীমান্ত রক্ষা নয়, বরং ইসলামিক বিপ্লবের আদর্শ রক্ষা। এই নতুন বাহিনীর নাম দেওয়া হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের দুই সেনাবাহিনী। অনেকেই ভাবেন ইরানে শুধু আইআরজিসি আছে, কিন্তু বাস্তবে তা নয়। ইরানের নিয়মিত সেনাবাহিনীর নাম আরতেশ। এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 3.5 লাখ। তাদের আছে স্থল, নৌ এবং বিমান বাহিনী। কিন্তু আইআরজিসির কাজ আলাদা। আরতেশ যেখানে রাষ্ট্রকে রক্ষা করে, আইআরজিসি রক্ষা করে বিপ্লবের আদর্শ এবং সুপ্রিম লিডারকে। এই আদর্শিক অবস্থানই আইআরজিসিকে ইরানের রাজনীতিতে আলাদা শক্তি দিয়েছে। কত শক্তিশালী আইআরজিসি? তথ্য বলছে আইআরজিসির সক্রিয় সদস্য প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ। কিন্তু এখানেই শেষ নয়, তাদের সঙ্গে রয়েছে একটি প্যারামিলিটারি বাহিনী, বাসিজ। এই বাহিনীর সদস্য সংখ্যা 90,000 থেকে শুরু করে কয়েক লাখ পর্যন্ত হতে পারে। যুদ্ধের সময় বা অভ্যন্তরীণ সংকটে এই বাহিনীকে ব্যবহার করা হয়। নিষেধাজ্ঞার মধ্যেও শক্তিশালী ইরান। দীর্ঘ 4 দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরান। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রে আইআরজিসিকে আরও শক্তিশালী করেছে। কারণ ইরানের অনেক বড় ব্যবসা আইআরজিসি নিয়ন্ত্রণ করে, যেমন নির্মাণ, তেল এবং গ্যাস, বন্দর, টেলিকম এবং ব্যাংকিং। অর্থাৎ সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক শক্তিও তাদের হাতে। ড্রোন শক্তি। বর্তমান যুদ্ধে সবচেয়ে আলোচিত ইরানের ড্রোন প্রযুক্তি, বিশেষ করে শাহেদ ড্রোন। এই ড্রোনের খরচ প্রায় $20,000, কিন্তু এটিকে ঠেকাতে আধুনিক এয়ার ডিফেন্স মিসাইলের খরচ কয়েক লাখ ডলার পর্যন্ত। এই কারণেই ইরান ব্যবহার করছে স্যাচুরেশন অ্যাটাক কৌশল, অর্থাৎ একসঙ্গে অনেক ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে রাখা। ক্ষেপণাস্ত্র শক্তি। শুধু ড্রোন নয়, ইরানের রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, যেমন শাহাব-3, খেইবার সেজিল। এই মিসাইলগুলোর অনেকগুলোই 2000 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে। পশ্চিম এশিয়ায় ব্যালিস্টিক মিসাইল সক্ষমতায় ইরানকে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে ধরা হয়। ইসরায়েলের উপর হামলা। সম্প্রতি ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে, এই হামলার কৌশল ছিল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। ইসরায়েল প্রথমে ঘনবসতিপূর্ণ এলাকা রক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ে, ফলে কিছু সামরিক স্থাপনা ঝুঁকির মুখে পড়ে। তেল আভিভের কাছে মোসাদ সদর দফতরের কাছেও আঘাত লাগে। ভবিষ্যতে কি হবে? ইরানের ক্ষমতার কাঠামো বেশ জটিল। সবার উপরে সুপ্রিম লিডার, তারপর প্রেসিডেন্ট, তারপর গার্ডিয়ান কাউন্সিল, আর তারপরেই আইআরজিসি। এই বাহিনী সরাসরি সুপ্রিম লিডারের কাছে জবাবদিহি করে। যদি ভবিষ্যতে ইরানের শাসন পরিবর্তন হয়, তাহলে আইআরজিসি সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠবে। তারা কি সরাসরি ক্ষমতা দখল করবে? অনেক বিশ্লেষকদের মতে সেটা খুব সম্ভব নয়, বরং তারা থাকবে কিং মেকার হিসেবে, অর্থাৎ পর্দার আড়াল থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করবে।
আজকের পশ্চিম এশিয়ার রাজনীতিতে ইরানকে বোঝা মানে আইআরজিসিকে বোঝা, কারণ এই বাহিনী শুধু সেনাবাহিনী নয়, এটি একটি সামরিক শক্তি, একটি রাজনৈতিক শক্তি এবং একটি অর্থনৈতিক শক্তি। এই কারণেই পশ্চিম এশিয়ার যে কোনো সংঘাতে আইআরজিসি হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এবং যতদিন এই বাহিনী সক্রিয় থাকবে ততদিন ইরানকে দ্রুত পরাজিত করা কোনো শক্তির পক্ষেই সহজ হবে না। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।